উপজেলা নির্বাচনের ফল ঘোষণার পর রাতেও কয়েকটি স্থানে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। শরীয়তপুরের নড়িয়ায় ইউপি চেয়ারম্যান সহ আহত ৮। আজ থেকে শুরু হলো হজ যাত্রা। প্রথম ফ্লাইটে সৌদি রওনা হলেন ৪১৯ যাত্রী। সার্বিক ব্যবস্থাপনার সন্তোষ প্রকাশ। আল্লাহর রহমতে কিভাবে হয়ে গেছে, দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। সবাই আমাদের আন্তরিকতায় দেখাচ্ছে, ইনশাল্লাহ ভবিষ্যতে পাবই আশায় রাখছি। আমরা যে ব্যবস্থাপনা পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ আমরা হাজিরা অত্যন্ত খুশি। অর্থ সংকটে বন্ধ রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, বাধ্যতামূলক ছুটিতে হাজারো শ্রমিক, শঙ্কায় মেগা প্রকল্পের ভবিষ্যৎ। ২০০-২৫০ লোক ছিলাম আমরা এই সাইডে কাজ করছি, কিন্তু এখন আপনার কাজ কাম নাই দিকে সবার ছুটি দিয়ে দিছে। ১.৫ মাস ২ মাসের মতন এইভাবে পড়ে রয়েছে আর কি। এটা ভবিষ্যতে কাজ হয় কিনা কইতে পারব না। রাফায় স্থলাভিযান শুরু করলে ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করবে যুক্তরাষ্ট্র, সতর্ক করলেন বাইডেন। পশ্চিম তীরেও চলছে সাঁড়াশি অভিযান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। রাতে ৩ জেলায় হয়েছে নির্বাচন পরবর্তী সহিংসতা। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। ককটেল বিস্ফোরণে আহত ৫ জন। বুধবার রাতে ফলাফল ঘোষণার সময় প্রার্থী হুমায়ুন রেজা ও আশরাফ হোসেনের সমর্থকদের মধ্যে হয় সংঘাত। স্থানীয়রা জানায় সন্ধ্যার পর থেকে মুখোমুখি অবস্থান নেয় ২ চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা। এক পর্যায়ে জড়ায় সংঘর্ষে। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারি সহ অনেকে আহত হন। খবর পেয়ে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেটে বিশ্বনাথ উপজেলা নির্বাচনের ফলাফল দিতে দেরি হওয়ায় প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি পেটা করে পুলিশ। বুধবার রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে হয় এই সংঘর্ষ। ৭৪টি কেন্দ্রের ফলাফলে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোহেল আহমদ চৌধুরী বিজয়ী হন, কিন্তু কেন্দ্রের ফলাফলে এজেন্টদের স্বাক্ষর না থাকায় পুনঃ ভোটের আবেদন জানান আওয়ামী লীগ সমর্থিত ২ প্রার্থী। জটিলতা দেখা দিলে রাত ১২টা পর্যন্ত ফলাফল ঘোষণা করতে পারেননি রিটার্নিং কর্মকর্তা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সোহেল আহমদের সমর্থকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। প্রায় আধ ঘন্টা পর বিএনপি নেতাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। শরীয়তপুর নড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় চেয়ারম্যান সহ অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার রাতে নশাসন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বাড়ির সামনে হয় এই ঘটনা। পুলিশ জানায় নির্বাচনী ফলাফল শেষে বিজয়ী চেয়ারম্যান একেএম ইসমাইল হকের সমর্থকরা বিজয় মিছিল বের করে। এ সময় পরাজিত প্রার্থী মামুন হোসেন মুস্তফার সমর্থকরা বর্তমান চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে নশাসন ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ অন্তত ৮ জন আহত হয়। দর্শক, নির্বাচন পরবর্তী খবর আরও জানবো। এবার মুন্সিগঞ্জ থেকে সরাসরি যোগ দিয়েছেন আমার সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, যেসব জায়গায় সংঘর্ষ হয়েছিল ফলাফল ঘোষণার পর সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ইশরাত, আসলে গতকাল দিনভরে কিন্তু আসলে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, পুলিশের সাথে গোলাগুলি সহ নানা সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে গজারিয়ায়, যে কারণে কিন্তু আসলে বিকেল পর্যন্ত এবং ভোট গণনার ফলাফল ঘোষণা পর্যন্ত কিন্তু একটি বেশ উত্তেজনা এবং টান পরিস্থিতি বজায় ছিল। তবে আসার খবর সেটি হচ্ছে যে নির্বাচনী পরবর্তীতে যে ফলাফল ঘোষণা করা হয় সে ফলাফল ঘোষণার পর কিন্তু নতুন করে কোনো সংঘাত সহিংসতার খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। রাতে বেসরকারিভাবে উপজেলাটিতে আসলে কাপিরিজ প্রতীকের যে চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহ তাকে কিন্তু বিজয়ী ঘোষণা করা হয় এবং এই ঘটনার পর নতুন করে কিন্তু আসলে কোনো সংঘাত জড়ায়নি। এদিকে এই যে বিচ্ছিন্নভাবে ঘটনাগুলো ঘটেছে, মূলত যে 3টি কেন্দ্রে আমরা আসলে যে হামলা ভাঙচুরের ঘটনা পেয়েছি, এর মধ্যে ইসমানীচর কেন্দ্রে কিন্তু আসলে গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছিল এবং যে
হোসেন্দি ইউনিয়ন পরিষদের যে বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সেই কেন্দ্রে কিন্তু আসলে পুলিশের সাথে গোলাগুলি করা হয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশের তৎপরতার বিষয়টি পুলিশ যেটি জানিয়েছে, এখন পর্যন্ত সাংবাদিকদের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ করা হয়েছে এবং কেন্দ্র দখলের ঘটনায় এখন পর্যন্ত আসলে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং পুলিশ বলছে যারা এই ঘটনায় জড়িত তাদেরকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ইশরাত, সাকিব আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার আমরা শরীয়তপুর যেতে চাই। শরীয়তপুর থেকে সরাসরি আমার সাথে যোগ দিয়েছেন আমার সহকর্মী এস এম শাকিল। আর শাকিল, গত রাতে তো ফল প্রকাশের পর ঘটেছে সহিংসতা, বর্তমান চিত্র আপনি কেমন দেখছেন এবং পরিস্থিতি কি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে কিনা? শাকিল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? গত রাতেই তো ফল প্রকাশের পর ঘটেছে সহিংসতার নানা ঘটনা আমরা শুনেছি এবং বর্তমান চিত্র আপনি কেমন দেখছেন? পরিস্থিতি কি আইন শৃঙ্খলার বাহিনীর নিয়ন্ত্রণে কিনা, কি মনে হচ্ছে আপনার? দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা পরবর্তীতে আবারও যাবার চেষ্টা করব সেখানে। যাত্রা শুরু হলো পবিত্র হজ ফ্লাইটের। আজ সকাল 7:20 ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয় প্রথম ফ্লাইট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে তাতে যাত্রী ছিলেন 419 জন। সার্বিক ব্যবস্থাপনায় বেশ সন্তুষ্ট মুসল্লিরা। ভিসা নিয়ে জটিলতার খুব শিগগিরই অবসান ঘটবে এমন আশ্বাস দিয়েছেন হাব সভাপতি। জানান সবাই নিবন্ধিত উপায়ে পালন করতে পারবেন হজ। মাগুরার মোহাম্মদ বিল্লাল হোসেন প্রায় 30 বছর ধরে তিলে তিলে জমিয়েছেন টাকা, দেখেছেন পবিত্র হজ পালনের স্বপ্ন। আল্লাহ আমাকে দেবাবো বাতাসের সাথে উড়াবে নিয়ে যেতে পারেন আপনি, এমন চিন্তা ভাবনা মনে থেকে ছিল, টাকা নাই, আল্লাহর রহমতে কিভাবে হয়ে গেছে। মুসল্লিদের ভোগান্তি কমাতে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে আশকোনার হজ ক্যাম্পে আর সৌদি অংশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আশকোনা এবং বিমানবন্দরে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। আমাদের খুব ভালো লাগতেছে, আমাদের কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটে নাই, ইনশাল্লাহ সকল কাজ এই পর্যন্ত ভালোভাবে হয়েছে। স্বপ্ন ছিল যে একবার হলেও যেন আল্লাহর ঘর তওয়াফ করানোর তৌফিক দেয় আল্লাহ, সেই হিসাবে আল্লাহ তৌফিক দিয়েছে। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তারপরে বলতে বাবা মা তো করতে পারে না, আমরা যদি আমাদের সামর্থ্য দেয় আমরা করে আসবো, এই আশা করে আসি। এবার হজে যেতে নিবন্ধন করেছেন 83,311 জন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 4,416 জন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়। কিন্তু এখনও অর্ধেক মুসল্লির হয়নি ভিসা। হাব সভাপতি বলছেন শেষ পর্যন্ত থাকবে না জটিলতা, নিশ্চিত হবে সবার হজ যাত্রা। হজ ব্যবস্থাপনায় সবসময় যেহেতু দ্বিরাষ্ট্রিক বিষয় এবং অনেক নিয়ম কানুন সময়ক্ষণ মেনে করতে হয়, সে কারণে কিছু চ্যালেঞ্জ অবস্টাকলস থাকেই। এখন আমি মনে করি আর কোনো সমস্যা নেই, সব ভিসাও হয়ে যাবে এবং আল্লাহর মেহমানগণ খুব কমফোর্টেবলি এবছর হজ যাত্রায় যেতে পারবেন। বিমানবন্দরে ফিতা কেটে প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী সহ বিমান ও হাব নেতৃবৃন্দ। সেখানে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। নিজেদের প্রস্তুতির কথাও জানান দায়িত্বশীলরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র হজ উপলক্ষে সম্মানিত হজ যাত্রীগণকে নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিলত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাহ পাক তৌফিক দান করুন। বৃহস্পতিবার মোট 7টি হজ ফ্লাইট, তার মধ্যে বাংলাদেশ বিমানের 3টি, সৌদি এয়ারলাইন্স আর ফ্লাইনাসের 2টি করে 4টি। বাংলাদেশ আর সৌদি আরব এই দুই দেশের নানা নিয়মকানুনের পাশাপাশি আরও বিভিন্ন কারণেই হজ পালন ভীষণ একটা জটিল প্রক্রিয়া। এর বাইরে কিছু এজেন্সি মালিকের গাফিলতির কারণে প্রতি বছরই আশকোনাতে ভোগান্তিতে পড়েন হজযাত্রীরা। তারপরও সবার সহযোগিতা নিয়ে এবার হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে চান সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। অর্থ সংকটে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে হাজারো নির্মাণ শ্রমিককে। সুদের অর্থ পরিশোধ করতে না পারায় ঋণ বন্ধ করে দিয়েছে চীনের 2টি ব্যাংক। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও হয়নি সুরাহা। বারবার এমন সংকটে মেগা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ।
গেল বছর 2 সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত 11.5 কিলোমিটার অংশ। কথা ছিল বাকি 9 কিলোমিটার উড়াল সড়কের নির্মাণ কাজ শেষ হবে 2024 সালের মধ্যেই। সেই লক্ষ্যে কাজও চলছিল দিনরাত। তেজগাঁও থেকে মগবাজার অংশে এতদিন নির্মাণ শ্রমিকদের কর্মচাঞ্চল্যতা দেখা গেলেও হঠাৎ শ্রমিক শূন্য হয়ে পড়েছে প্রকল্পটি। প্রকল্পের 80% কর্মীকেই বিনা বেতনে পাঠানো হয়েছে ছুটিতে। কেবল হাতিরঝিল এলাকায় দেখা গেছে কিছু নির্মাণ শ্রমিককে। 3-4 মাস ধরে প্রায় এভাবে থুয়ে রাখছে। এখন এসব মালামাল রাখার মতো জায়গা নাই, এর লেগে এটা এভাবে রেখে দিছি। 200-250 লোক ছিলাম আমরা এই সাইডে কাজ করছি, কিন্তু এখন আপনার কাজ কাম নাই দিকে সবার ছুটি দিয়ে দিছে। 1.5 মাস 2 মাসের মতন এইভাবে পড়ে রয়েছে আর কি। এটা আর ভবিষ্যতে কাজ হয় কিনা কইতে পারব না। আবার শুনছি যে বন্ধই থাকবো। 2011 সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইতালথাই ডেভেলপমেন্ট কোম্পানি। অর্থ সংকটে পড়ে 2019 সালে চীনা 2 প্রতিষ্ঠান শ্যাংডং ইন্টারন্যাশনাল এবং সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে নিজেদের 49% শেয়ার বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি। এরপরই কেটে যায় অর্থ সংকট। প্রকল্পে বিনিয়োগ করে চীনের 2টি ব্যাংক। ব্যাংক দুটির সাথে ঋণ চুক্তি হয় প্রায় 9,000 কোটি টাকার। ইতিমধ্যে ঋণ ছাড় হয়েছে 5,136 কোটি টাকার। ফলে কাজও চলছিল দ্রুত গতিতে। তবে 13তম কিস্তির আগেই বাধে বিপত্তি। ইতালথাই ব্যাংক ঋণের সুদ পরিশোধ করতে না পারায় অর্থ ছাড় বন্ধ করে দেয় ব্যাংক দুটি। ফলে অর্থ সংকটে আবারও স্থবিরতা নেমে আসে সরকারের মেগা এই প্রকল্পে। ডিলে হলে আমাদেরও কিছুটা ক্ষতি হচ্ছে, বাট এটা একটা পিপি প্রজেক্ট। আপনাকে বুঝতে হবে যে এটা সরকার তাদের একটা বিনিয়োগ, বাইরে থেকে তারা এই দেশের এই বিনিয়োগগুলো নিয়ে আসছেন। সেক্ষেত্রে ওদের ইন্টারনাল যে একটা সমস্যা, এই সমস্যার কারণে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি। আমরা আশা করছি যে এটা দ্রুত সমাধান হয়ে যাবে। হয়ে গেলে আবার আমরা যে টাইমলাইন আছে হয়তো বা আমাদের কিছু সময় বৃদ্ধি পাবে। আমরা হয়তো চাচ্ছি যে জুন 2025 মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে পারবো। ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী কোনো শেয়ার হোল্ডার ব্যাংক ঋণের সুদ দিতে ব্যর্থ হলে শেয়ার ছেড়ে দেওয়ার কথা থাকলেও এতে রাজি নয় ইতালথাই। দ্বারস্থ হয় আদালতের। থাই কোম্পানি যদি ঠিকমতো তাদের ঋণের অর্থ সুদটা পরিশোধ করতে পারতো তাহলে এই জটিলতাটা আসতো না। আমরা দেখছি, আমাদের বিষয়টা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি, কন্ট্রাকচুয়ালি কী করা যায় সেগুলো আমরা ভাবছি। সব ব্যবস্থাই করা হবে, বাট বাই দিস টাইম আমরা দেখছি যে আমরা কোর্টে যে সিদ্ধান্তটা আছে রাইট আসবে সে পর্যন্ত ওয়েট করছি। তবে উদ্ভূত পরিস্থিতিতে সরকারকে বাস্তবতার নিরিখেই পদক্ষেপ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পার্টনারদের মধ্যে যদি ট্রাস্টের অভাব হয়, আস্থার অভাব হয়, এরকম লিটিগেশন হয়, এটা কিন্তু বড় একটা শঙ্কা। সরকারকে ঘটনা উত্তর কিছু কাজ করে চুক্তিটাকে আমার মনে হয় পরিবর্তন করে সামনের দিকে আগানো আর কি। প্রকল্প কনস্ট্রাকশন পিরিয়ড এক্সপ্যান্ড হয়ে যাওয়া এর চেয়ে খারাপ জিনিস আর কিছু নাই। হ্যাঁ, এটাকে বলে কনস্ট্রাকশন ডিলে। কনস্ট্রাকশন ডিলে হলে মানে দেশও ক্ষতিগ্রস্ত হয়, আবার কোম্পানিও ক্ষতিগ্রস্ত হয়। সরকার এটা তাদেরকে অবশ্যই বলতে পারে যে তোমরা এটা বসে এটাকে সমাধান করে যাতে প্রকল্পটা যাতে থেমে না যায়। বারবার এমন সংকটে সরকারের অগ্রাধিকার প্রাপ্ত মেগাই প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় বিশেষজ্ঞরা। তাই সরকারকে এখনই সতর্ক হওয়ার আহ্বান তাদের। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি শুরু হওয়ার পর থেকেই অর্থায়ন ও ভূমি জটিলতা সহ বেশ কিছু কারণে প্রায় কয়েক বছর থমকে থাকে। তবে 2020 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর প্রকল্পের কাজ। এর 3.5 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে 75%। আর নতুন করে তৈরি হওয়া এই জটিলতা কাটিয়ে বাকি 25% কবে নাগাদ শেষ হবে সেটি এখন বড় প্রশ্ন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 5 ঘন্টা পর সকাল 8টায় উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল চলাচল শুরু হয়েছে। পাবনার মুলাডুলিতে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পশ্চিমাঞ্চল পাকশি বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক সুফি নূর মোহাম্মদ জানান, লালমনিরহাট থেকে ঢাকায় আসছিল যাত্রীবাহী আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস। পথে রাত 3টার দিকে মুলাডুলি স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি, কিন্তু ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন গিয়ে চালায় উদ্ধার তৎপরতা। বগি লাইনচ্যুত হওয়ার কারণ জানতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা যে ত্রুটি বিচ্যুতিগুলো আলামত পেয়েছি, দুর্ঘটনার আলামত পর্যালোচনায় আমাদের কাছে একটা যান্ত্রিক চাকাজনিত ত্রুটি আমরা পেয়েছি। এটা ইনকোয়ারি কমিটি আরও ডিটেল দেখবেন।
খুলনায় শিশু ধর্ষণের মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিবৃতিতে পুলিশ জানায় শিশুটির বাবা দরিদ্র দিনমজুর। দিঘলিয়ায় নানা নানির কাছে লেখাপড়া করত তিনি। বাড়ির কাছেরই এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বুধবার বিকেলে 6 বছর শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নেয় প্রতিবেশী হারুন। বাড়িতে ফিরলে অসুস্থ বোধ করে শিশুটি, পরে নানিকে দেয় ঘটনার বর্ণনা। শিশুটি আরও অসুস্থ হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। বিষয়টি জানাজানি হলে রাত 9টার দিকে অভিযুক্ত হারুন মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে জনতা। বাচ্চার বর্তমান অবস্থা মোটামুটি আশঙ্কা মুক্ত এই মুহূর্তে আমরা বলতে পারি। তার ব্যথা আছে, বেশ রক্তক্ষরণও আছে কিছুটা, যদিও এটা আমরা এখনো কনফার্ম বলতে পারছি না, কারণ মেডিকেল যে এক্সামিনেশনগুলো সেগুলো এখনো কমপ্লিট হয়নি আমাদের। দর্শক, এ বিষয়ে আরো জানতে যাচ্ছি সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছে। তিনি আছেন খুলনা মেডিকেল কলেজে। আর প্রবীর, ভুক্তভোগী শিশুটির শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন আপনি, এবং আইনগত কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আইনগত ব্যবস্থা বলতে ইশরাত, মামলা হয়েছে এবং একমাত্র আসামি করা হয়েছে হারুন মিনাকে, যিনি এই ঘটনা ঘটিয়েছে এবং একমাত্র সেই ছিল। সে কারণেই ভুক্তভোগী শিশুটির নানি দিঘলিয়া থানায় তাকে আসামি করে মামলা দায়ের করেছে। 9-এর 1 ধারায় শিশু নির্যাতন এবং জোরপূর্বক ধর্ষণের এই ধারাটি নিয়ে তার নামে মামলা হয়েছে। অপরদিকে শিশুটি এখনও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে রয়েছে। আমরা তার সামনেই রয়েছি, দেখতে পাচ্ছেন। আর কিছু সময় আগে ওসিসি যিনি সমন্বয়কারী ডাক্তার দেবনাথ তালুকদার, তার সঙ্গে আমাদের কথা হয়েছেন। তিনি জানিয়েছেন শিশুটি সংখ্যামুক্ত, অন্তত এটুকু একটু ভালো শব্দ দিয়েছেন যে শিশুটি সংখ্যামুক্ত। তবে সে নানানভাবে অসুস্থ রয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, একই সাথে তাকে কাউন্সিলিংও করা হচ্ছে। শুধু তাই নয়, তার সঙ্গে কি কি ধরনের নির্যাতন ঘটনা ঘটানো হয়েছে, কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে, সেই বিষয়গুলো তারা দেখভাল করছে। কিছু জিনিস তারা এখনই হয়তো দেখছেন, কিছু জিনিস পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সে কারণে পুরো তদন্ত শেষে এবং প্রতিবেদনগুলো হাতে এলেই তারা বলতে পারবেন তার সঙ্গে কি কি নির্যাতন করা হয়েছে এবং কিভাবে নির্যাতনগুলো করা হয়েছে। ইশরাত, প্রবীর, আপনাকে ধন্যবাদ। রাফায় স্থলাভিযান শুরু করলে ইসরায়েলে আরও অস্ত্রের চালান স্থগিত করবে যুক্তরাষ্ট্র, এমন সতর্কবার্তা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগ্রাসন চলাকালে পরম মিত্রের প্রতি প্রথমবারের মতো এত শক্ত পদক্ষেপের কথা জানালেন তিনি। বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, এখনও সীমান্তে অবস্থান করছে ইসরায়েলি সেনারা, প্রবেশ করেনি জনবহুল এলাকায়, সেদিকে অগ্রসর হলে সমর্থন পাবে না ওয়াশিংটনের, স্পষ্ট করেন বাইডেন। গাজায় বেসামরিক হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার করা হয়েছে, এমনটাও স্বীকার করেন তিনি। পাশাপাশি সাফাই গান, তেল আবিব এখনও রেড লাইন অতিক্রম করেনি। যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করলেও তা উপেক্ষা করেই রাফায় স্থলাভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রতিক্রিয়ায় 2টি বোমার চালান স্থগিত করেছে পেন্টাগন। দখলকৃত পশ্চিম তীরে তল্লাশি অভিযানের নামে ধরপাকড় চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রামাল্লা, জেনিন, নাবলুস ও হেব্রনের একাধিক এলাকায় চলে তাণ্ডব। রাতভর সাঁড়াশি অভিযানে আটক করা হয় কয়েকজনকে। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর, ব্যবহার করা হয় বিস্ফোরকও। সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, জেনিনে 2 সপ্তাহ আগে মুক্তি পাওয়া এক ফিলিস্তিনিকে আটক করা হয় আবারও। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুরুর পর পশ্চিম তীরেও বেড়েছে হামলা, ধরপাকড়। তেল আবিবের দাবি, দখলকৃত অঞ্চলটির বিভিন্ন শরণার্থী শিবির ও আবাসিক এলাকায় লুকিয়ে আছে হামাস সদস্যরা। তাদের ধরতেই এই অভিযান। স্থানীয়দের দাবি, আবাসিক এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদি সেনারা। অসুস্থতার কারণ দেখিয়ে একদিনে ছুটি নিয়েছে প্রায় 300 কর্মী। শুধু তাই নয়, বন্ধ করে দিয়েছে মোবাইল ফোনও। এমন নজিরবিহীন পরিস্থিতিতে পড়েছে ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। বাধ্য হয়েই বুধবার বাতিল করা হয় 70টিরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। বৃহস্পতিবারও অনেক ফ্লাইট বাতিল হয়েছে। এই ঘটনায় 25 জন কেবিন ক্রুকে চাকুরিচ্যুত করেছে কোম্পানিটি। মূলত টাটা গ্রুপের মালিকানাধীন এই প্রতিষ্ঠান। তাতে চিকিৎসা সুবিধার বৈষম্য দূর করতেই কর্মীদের বিরল এই প্রতিবাদ। এই কাণ্ডে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অভিযোগ, বিমানবন্দরে পৌঁছানোর পর ফ্লাইট বাতিলের বিষয়টি জানানো হয়েছে, এতে পড়েছেন বিপাকে।
ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের জেরে ইসরায়েলি কোম্পানির দেয়া অর্থায়ন গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ। এক বিবৃতিতে কলেজ কর্তৃপক্ষ জানায়, আন্দোলনকারীদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। এরপরই ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে অর্থায়ন গ্রহণ বন্ধের ঘোষণা দেয়। এদিকে গবেষণা খাতে ইসরায়েলি কোম্পানির অর্থায়ন বন্ধের দাবিতে আন্দোলন হচ্ছে ইউরোপের অন্যান্য দেশেও। নেদারল্যান্ডসে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এখনও সক্রিয় দাঙ্গা পুলিশ। পাশাপাশি আটকও করা হয়েছে অনেক আন্দোলনকারীকে। ফ্রান্স, ব্রিটেন, গ্রিস, স্পেনেও হচ্ছে আন্দোলন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। দর্শক, এই ছিল যমুনা নিউজে।